আমরা দেখলাম যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি আসার পরে আমাদের আইন উপদেষ্টার কণ্ঠ চেঞ্জ হয়ে গিয়েছে। তিনি পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কমিশন করার কথা, তারা ঘোষণা দিয়েছে যে তারা কমিশন গঠন করবেন না। আজকে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি কিন্তু এই পিলখানা ঘটনার তদন্তের প্রধান ছিলেন। তাহলে এই তদন্ত কেন হয়েছিল এবং তারা কি ওন করেন না যে এটা গণহত্যা? তারা কি এটাকে মনে করেন না যে ভারত এই হত্যার সাথে জড়িত ছিল? আজকে এই কথাগুলো আজকে সামনে আসা দরকার। আমি ধন্যবাদ জানাই নরেন্দ্র মোদীকে, তিনি পরিষ্কার করেছেন ভারতের অবস্থা। আপনাদের মনে আছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া একটা বক্তব্যে বলেছিলেন যে দলিল দস্তাবেজ অনুযায়ী ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হয়েছিল এবং তৎকালীন সময়ে এই বক্তব্য নিয়ে অনেক হইচই। আওয়ামী লীগের অনেক মুক্তিযুদ্ধের চেতনার লোকেরা এক লঙ্কা কাণ্ড ঘটানোর অবস্থা করেছিল, কিন্তু গতকালকে নরেন্দ্র মোদীর বক্তব্যে প্রমাণ হয়েছে যে ভারত এবং পাকিস্তান তারা যুদ্ধ করেছিল মুক্তি বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ তৈরির জন্য, আমাদেরকে একটি সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলার জন্য। ভারত সেদিন বাংলাদেশের এই যুদ্ধে অংশগ্রহণ করে নাই। তারা 1947 সালের যে পরাজয়, সেই পরাজয়কে তারা মেনে নিতে পারেনি বলেই তারা দুই পাকিস্তানকে একত্র থাকতে না দিয়ে তারা তাদের সেই প্রতিশোধ তারা নিয়েছে 1971 সালে। তাহলে তো আজকে প্রমাণ হলো যে মুসলিম লীগ, নিজাম ইসলাম, জামাত ইসলাম সহ যারা সেদিন এই মুক্তিযুদ্ধে অংশ নেননি তাদের সিদ্ধান্ত সঠিক হয়েছে। আজকে এরা দিবালোকের মতো আজকে সত্য হিসাবে প্রমাণ হয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। আমরা বিশ্বাস করি আমরা কখনোই পাকিস্তানিদের সাথে একত্রে থাকতে পারতাম না, কারণ দুটি দেশের অবস্থান অনেক দূরে। এজন্য 1971 সালে আমরা যেই মানচিত্রটি পেয়েছি, আমরা যেই পতাকা পেয়েছি, আমরা যেই ভূখণ্ড বাংলাদেশ পেয়েছি, এটা আমাদের কলিজার টুকরা। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা সেই দীপ্ত, আমরা সেই 1971 সালের আমাদের সে অর্জনকে আমরা জানি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি বিদ্রোহ ঘোষণা না করতেন, তিনি যদি মুক্তিযুদ্ধের আহ্বান না জানাতেন, তাহলে কিন্তু আমরা আজকে সেই কাশ্মীরের মতো আমাদের অবস্থা হতো। কাশ্মীরি মুসলমান ভাইদের যেভাবে ধুকে ধুকে মরতে হচ্ছে, যেভাবে তাদের সেই স্বাধীন সক্রিয় যেই সাংবিধানিক স্বীকৃতিটুকু ছিল তাও ভারতীয়রা কেড়ে নিয়েছে, আজকে আমাদের অবস্থা এমনই হতো। সংগ্রামী বন্ধুরা আমার, বক্তব্য বেশি বাড়াবো না। ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে নিয়ে আমাদের কোনো বক্তব্য, তাকে কোনো আমরা প্রশ্ন তুলতে চাই না, কিন্তু তিনি দায়িত্ব পাওয়ার পরে আমরা এখানে যাদের মুখে পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা শুনতাম, যারা আত্মীয়করণের বিরুদ্ধে কথা শুনতাম, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব পাওয়ার সাথে সাথে তিনি কিন্তু সেই স্বজন প্রীতি করেছেন। তিনি তার বন্ধু বান্ধবী, ক্লাসমেট এবং তার প্রতিষ্ঠানের এমডি কে বসিয়ে মনে হয় যেন একটা এনজিও গ্রাম সরকারে পরিণত করেছেন, যাদের কোনো যোগ্যতা নাই। যেই সমস্ত মানুষের প্রতিষ্ঠা এনজিও পরিচালনা করা, সরকার পরিচালনা করা এক নয়, এটা আজকে আবার দিবালোকের মতো প্রমাণ হয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, আমি মনে করি যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত অতি দ্রুত বলা যে তিনি এই মেয়াদের ভিতরে আগামী 26-এর মধ্যেও প্রথমার্ধে হোক আর 25-এর ভিতরে হোক, এই সরকার কি কি সংস্কার করবে এটা জাতির সামনে উপস্থাপন করতে হবে। কারণ আমরা জানি যে ইতিমধ্যে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘ 17টি বছর যারা জেল, জুলুম, হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন এবং আইনাঘরের শিকার, তারা আমরা 31 দফা দিয়েছি, যেখানে সমস্ত সংস্কারের রূপরেখা রয়েছে। আমরা জানি সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমরা একটা নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা বাংলাদেশের সংস্কার চাই। এই সরকারের কোনো সুযোগ নেই সংবিধানের হাত দেওয়ার, কারণ এই সংবিধান সংস্কার করতে হলে একটা নির্বাচিত সরকার, জনগণের সরকারের প্রয়োজন। এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার যদি শুরুতে বিপ্লবী সরকারের আচরণ করত, বিপ্লবী মানুষদেরকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দিত, তাহলে আমরা নতুন পথে আমরা হাঁটতে পারতাম। আজকে সরকার হচ্ছে দুধেল বান্দার মতো, কতক্ষণ সংবিধানের পক্ষে
কতক্ষণ সংবিধানের বিরুদ্ধে, শপথ নেওয়ার সময় সংবিধানের পক্ষে, আগমনের সময় সংবিধানের বিরুদ্ধে। এভাবে একটা সরকার চলতে পারে না। অবশ্যই আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবে, এবং সেই নির্বাচন আমরা বিগত যে 3টি নির্বাচন হয়েছে ওরকম নির্বাচন আমরা চাই না। এদেশের মানুষ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত করবে তাদের জনপ্রতিনিধিকে, তারাই